তোমাদের প্রত্যেককে আবারও একবার তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেগুলো নতুন, অর্থাৎ স্কুল থেকে যেগুলো দিয়েছে 50 নাম্বারের, সেগুলো নিয়ে। তো এই পার্টটাকে অনেকেই পার্ট 8ও বলে থাকে। তো আজকে আলোচনা করব পার্ট 8 নিয়ে, ক্লাস 10-এর। বাকি ভিডিওগুলো যদি কারো না দেখা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। পার্ট 8 নিয়ে আলোচনা করব, আর সাবজেক্ট হচ্ছে আজকে আমার বেঙ্গলি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগেও দিয়েছে, পার্ট 5, 6, 7 এগুলোর মধ্যে দিয়ে রেখেছিল। তো এবারে করেছি কি, সব পার্ট থেকে মিলিয়ে একটা সম্পূর্ণ তোমাদের জন্য প্রশ্ন করেছি। 1 নাম্বারটা দেখে নাও, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বারে বলেছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটার নাম কি? সেটার নাম হচ্ছে, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ নাম্বার অপশন, প্রথম দিন। কি নিয়ে লিখেছে? স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছে, কিন্তু গল্পের নাম সেটা নয়। গল্পের নাম হচ্ছে প্রথম দিন। এরপরে 2 নাম্বারে দেখো, অশোকী একজন, এই কবিতাটির বাংলা অনুবাদক হচ্ছে নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। এবারে দেখে নাও 3 নাম্বারে কি বলেছে। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটার নাম কি? মানসী, চিত্রা, পত্রপুট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের গ নাম্বার অপশন, অর্থাৎ পত্রপুট। এরপরে 4 নাম্বারে বলেছে বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। এখানে কে কথাটি বলতো? মনে রাখবে, এরকম করে যে বাংলাকে দুভাগ করেছিল লর্ড কার্জন, সেই লর্ড কার্জনই এই কথাটিকে বলতো। এরপরে 5 নাম্বার, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, এখানে সঠিক অ্যান্সার হবে ক নাম্বার অপশনটি, দিন ও রাত্রি। বাকিগুলো সবগুলোই হচ্ছে শঙ্খ ঘোষের লেখা। আমরা আমাদের যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো ছিল সেগুলো তো করে ফেললাম ইজিলি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা 2-এর উত্তরগুলো দেখে নেব। বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 20টি বলেছে, তার মানে 20, 24, 25 এমন হতে পারে, কিন্তু খুব বড় কিন্তু একদমই করা যাবে না। 2-এর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সমানি, সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তর, প্রশ্নে উদ্ধৃত বাক্যটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এবারে তোমরা দেখে নাও 2-এর 2 নম্বর প্রশ্নটি, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছে? এই প্রশ্নটার সমাধান আমরা আগেও করেছিলাম, তোমরা অন্যান্য পাঠের মধ্যেও পেয়ে যেতে। এবারে দেখো, যদি কারো খাতায় আগে থেকেই করা থাকে তাহলে তো ভালোই হয়ে গেছে। এবারে উত্তর লিখে দিবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছে, মানে দিনের শেষকালটা অশুভ সুরে শেষ হয়েছে, ব্যাপারটা এরকম। এবারে চলো আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নটি। 2-এর 3 নম্বরে বলেছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকেই প্রশ্নটি দেওয়া হয়েছে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, হিমানি শব্দের অর্থ বরফের বাঁধ। এখানে কবি শঙ্খ ঘোষ প্রতি পদক্ষেপে হিমানির বাধার কথা বলেছেন, অর্থাৎ প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন। হিমানির বাধার কথা বলেছেন, অর্থাৎ প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন। আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা ভিডিওটিকে আরও একবার পিছনে নিয়ে গিয়ে দেখবে। তারপরেও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে প্লিজ। এবারে 2-এর 4 নম্বরে মাভই মাভই এমন উচ্চারণের কারণ কি? যদি তারপরও কারো কোনো রকমের অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এছাড়াও কমেন্ট বক্সে দেখবে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু আমাকে জানাতে পারো। উত্তর, বিদ্রোহী কবি প্রয়োল্লাস কবিতায় মাভৌ মাভৌ বলে নতুন অভয় বাণী দিয়েছেন। কবির মতে প্রলয় দেখে ভয় পেলে চলবে না, কারণ প্রলয়ের এই ধ্বংসাত্মক রূপের আড়ালেই থাকে নবসৃষ্টির বীজ। এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়োল্লাস কবিতা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। এবারে তোমরা দেখে নাও 2-এর 5 নম্বর প্রশ্ন। দুজন নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? দুজন বন্ধু নোক আসার কথা ছিল। উচ্চারণটা গল্পের মধ্যে এরকম করেই করা আছে।
তো কোথা থেকে আসার কথা ছিল? উত্তরটা লিখে দিবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি। পথের দাবি গল্পটি খুব সত্যি সুন্দর। কারা কারা পড়েছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। গল্প থেকে প্রশ্নে উল্লিখিত বাক্যটি গৃহীত হয়েছে। গল্প থেকে আমরা জানতে পারি বন্ধুদের এনানজাং থেকে আসার কথা ছিল। আমরা শেষ করে ফেললাম 2-এর প্রশ্নগুলো। এবারে চলো আমরা দেখে নেব আমাদের 3-এর প্রশ্নগুলো। 3-এর মধ্যে কি বলেছে আগে আমরা দেখে নেই। বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে প্রসঙ্গ নির্দেশ করতে হবে, অর্থাৎ যে প্রশ্নটা আমাদেরকে দিবে সেই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন সময় নেওয়া হয়েছে, এগুলো আমাদের বলতে হবে। সাথে সাথে আমাদের কি করতে হবে, এটাও মনে রাখতে হবে যে 60টি শব্দের মধ্যেই উত্তরটি চেয়েছে। 3-এর 1 নম্বরে বলেছে তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? উত্তর, প্রশ্নে উল্লিখিত বাক্যটি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা আমরা নির্দেশ দিয়ে দিলাম। এরপরে তোমরা পয়েন্ট করবে জয়ধ্বনি। আলোচ্য উক্তিটিতে কবি সাধারণ দেশবাসীকে জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন। পরাধীনতার গ্লানি থেকে দেশ ও এরপরে তোমরা পরেরটুকু পরের পেজে আমরা লিখে দেব। এতক্ষণে যদি কারো লাইক করা বাকি থাকে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের কাছে এতটুকুই আশা করি। এরপরে লিখে দেবে দেশবাসীকে যে তরুণদের দল উদ্যত সেই নবীন বিপ্লবীদের জয়ধ্বনি করতেই বলেছেন বিদ্রোহী কবি। জয়ধ্বনির কারণ এবার কোলন দিয়ে লিখবে ধ্বংসের পরই সৃষ্টি হয় নতুনের আগমন ঘটে শুভ কোনো কিছুর। তিনি কল্পনা করেছেন কালবৈশাখী রূপে তরুণের দল সমাজ থেকে অন্যায় অবিচার বৈষম্য ও পরাধীনতা দূর করে মুক্ত করবে দেশ, তাই তিনি তরুণদের জয়ধ্বনি করতে বলেছেন। এটাই হচ্ছে আমাদের 3-এর প্রথম প্রশ্নের উত্তর। এবার চলো আমরা দেখে নিই আমাদের পরের প্রশ্নটি। 3-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? প্রথমে তো আমাদের করতে হবে কি, হরিদার পরিচয় দিতে হবে। তারপরে আমাদের হরিদার দারিদ্র্যও কীরকম করে সেই গল্পে ধরা পড়েছে সেটাও আমাদেরকে বলতে হবে। হরিদার পরিচয় তোমরা উত্তর লিখবে। উত্তর লেখার পরে প্রথম পয়েন্ট করবে হরিদার পরিচয়, তারপরে লিখবে বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি বেছে নিয়েছেন। এতটুকু লিখলেই আমাদের জন্য হয়ে যাবে। এরপরে আমরা পরের পয়েন্টটা করব। চলো দেখে নেই আমরা পরের পেজে। এখানে কি বলেছে, হরিদার দারিদ্রতা। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। হরিদার আয় বলতে তিনি যা মাঝে মাঝে বহুরূপী সেজে উপার্জন করতেন সেটুকুই। তার জীবন ছিল দারিদ্র্যে ভরা, তা আমরা বেশ কয়েকটি ঘটনায় বুঝতে পারি। শহরের সবচেয়ে সরু গলির মধ্যে একটি ছোট্ট ঘরই তার একমাত্র সম্বল। তার বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য পর্যন্ত হরিদার নেই। এমনকি অনেক সময় তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফুটত। এগুলো দেখেই আমরা কি বুঝতে পারি, হরিদার দারিদ্রতার জীবন। তাহলে এটাই আমাদের ছিল 3-এর 2 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো, 4-এর প্রশ্নগুলো। 4-এর মধ্যে কি বলেছে প্রথমে আমরা দেখে নেই। কম বেশি 125টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে আমাদের শব্দ কতগুলো হবে বলেই দিয়েছে, 125টি। তার আশেপাশে হবে, এমন না যে 125টিই হতে হবে। এবার প্রশ্নটি হচ্ছে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসিটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়ে নিবে, কারণ এই প্রশ্নটি কিন্তু আগেও দিয়েছে আবারও দিয়েছে। এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেকটা আসার চান্স থাকছে যদি তোমাদের পরীক্ষা হয়। উত্তর, প্রশ্নে উল্লিখিত বাক্যটি বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজদৌল্লা নামক নাট্যাংশ থেকে গৃহীত হয়েছে। আলোচ্য নাট্যাংশে ঘসিটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র।
মাত্র 19টি সংলাপেই তিনি তার জটিল স্বরূপটি প্রকাশ করেছেন এবং একটা আকর্ষণীয় আসন নিয়েছেন পাঠকের মনে। পুরো নাটকের মধ্যে তার মাত্র 19টি সংলাপ। এবারে দেখো, তোমরা প্রথম পয়েন্ট করবে শক্ত হৃদয়। ঘসেটি বেগম ছিল খুব শক্ত ও জটিল মনের। কুটচক্করি এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দু মাত্র প্রকাশ নেই। এরপরে তোমরা লিখবে পরের পয়েন্ট চক্রান্তকারী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। দেখো, তোমরা কিন্তু অনেকেই অনেক রকম করে পয়েন্টটা করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। মনে রাখবে সাহিত্যে স্বাধীনতা আছে। ক্ষমতালোভী পয়েন্ট করে লিখবে পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাই ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে। তারই সংলাপ, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, শুধু আছে শুধু প্রতিহিংসা। এরপরে তোমরা উপসংহার পয়েন্ট করে লিখে দেবে। পরিশেষে এটাই বলতে পারি, সংলাপ সংখ্যা মাত্র কয়েকটি হলেও তার মধ্যেই ঘসেটি বেগমের চরিত্রের নানান দিক ফুটে উঠেছে। ঘসেটি বেগম চরিত্রটি লোভ, ক্রোধ, হিংসা, ষড়যন্ত্রকারিণী ও নির্দয়ের মতো চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা বৈচিত্র্যময়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও কারো কোথাও সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবে না। কমেন্ট বক্সটা তোমাদের জন্যই খোলা থাকে। এবারে আমরা দেখে নিই আমাদের পরের প্রশ্ন। 4-এর দ্বিতীয় নাম্বার প্রশ্নটা দেখে নেব। 4-এর দ্বিতীয় নম্বর প্রশ্ন নেই, 5-এর প্রশ্ন। 5-এর মধ্যে কি বলেছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো 150 শব্দে কম বেশি। 5-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা নিয়ে একটি কবিতা লিখেছে। সেই কবিতাতে তিনি বোঝাতে চেয়েছেন, মূল বিষয়বস্তুটাই হচ্ছে এই যে সাম্রাজ্যবাদীরা কীরকম করে আফ্রিকার ধন সম্পদ লুণ্ঠন করে আফ্রিকার দেশটাকে গরিব করে দিয়েছে, সেটাই তিনি সেখানে ব্যক্ত করেছেন। উত্তর, প্রশ্নে আলোচ্য বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশে শোষিত ও পীড়িত এবং নিঃস্ব ও অসহায় করে দেওয়া আফ্রিকার কথা বলা হয়েছে। এরপরে তোমরা প্যারা করে লিখবে। অনেকেই হয়তো প্যারা করে কীভাবে লেখে বোঝে না। দেখো, যেখানে দাড়ি হয়েছে পরে দাড়ি দেওয়া হয়েছে, তোমরা লাইনটা বা প্রথম শব্দটা বিশ্ব কথাটা সেখান থেকে শুরু করবে, তারপরে অপমানিত কথাটা যেখানে আছে সেখান থেকেই শুরু করবে। এটাকেই বলা হয় প্যারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা নামক কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। তারা এই তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। এখানে কিন্তু আমাদের শেষ নয়, তোমরা দেখতেই পেয়েছিলে 150টি শব্দের মধ্যে আমাদের লিখতে বলেছে। তো আমরা চলো দেখে নেব পরের পেজে বাকি অংশটুকু। এক সময় সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা ছিল উপেক্ষিত। তথাকথিত পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। অথচ 19বিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। যেমন আমাদের ভারত ছিল উপনিবেশ, তেমনি তারা সম্পূর্ণ আফ্রিকার সমস্ত দেশগুলোকেই উপনিবেশে তৈরি করেছিল। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা, শারীরিক অত্যাচার। আফ্রিকার কৃষ্ণ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা
তাদের ক্রীতদাসে পরিণত করেছিল। তথাকথিত এই সভ্য ইউরোপের বর্বরতা ও শোষণ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও ঘন কালো। এই সব অত্যাচারিত সাম্রাজ্যবাদী মানুষের ইতিহাস এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা প্লিজ লাইক করে দিও। পাশের 2 নম্বরে বলেছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বক্তা কে? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে? চলো আমরা দেখে নেব আমাদের পাশের 2 নম্বর প্রশ্নটির উত্তর। উত্তরটি লিখে দেবে তোমরা এরকম করে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশ থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি গৃহীত, বা তোমরা লিখে দিতে পারো নেওয়া হয়েছে। এবার তারপরে পয়েন্ট করবে বক্তা। আলোচ্য বাক্যটির বক্তা হলেন অপূর্বর সহকর্মী রামদাস তলওয়ারকর। উক্তির প্রেক্ষাপট লিখে পয়েন্ট করে লিখবে, সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহম্মক হতে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করছিল, তখন রামদাস জানতে চায়, তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তরে অপূর্ব সায় দিয়ে বলে, তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং পিতৃবন্ধু, তার বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। এখানেই আমাদের উত্তরটি শেষ নয়, বাকি অংশটুকু চলো আমরা দেখে নেই পরের পেজে। তোমরা লিখে দিবে, মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদাস বলে, একদিন এর জন্যই হয়তো অপূর্বকে প্রায়শ্চিত্ত করতে হবে। একথা বলে সে চুপ করে যায়। অপূর্ব তার অর্থ বুঝতে পেরে বলে, পুলিশ কর্তা তার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় হলেও তিনি দেশের চাইতে আপন নন, বরং যাকে গ্রেপ্তার, এটা লিখবে তোমরা গ্রেফতার করার জন্য তারা উদ্গ্রীব, সেই স্বাধীনতার সংগ্রামীকে সে অনেক বেশি আপনজন বলে মনে করে। অপূর্বের মুখে দেশভক্তির কথা শুনে রামদাস আলোচ্য উক্তিটি করেছেন। এটাই ছিল আমাদের পাশের 2 নম্বর প্রশ্নটির উত্তর। আশা করি কারো কোথাও অসুবিধা হয়নি। অসুবিধা হলেও তোমরা আমাকে প্লিজ জানিয়ে দিও। যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, তোমরা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেই কিন্তু তোমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। এবারে 6 নম্বরে দেখো কি বলেছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। প্রশ্নটি হচ্ছে, খিদ্দা এবার আমরা কি খাবো? উক্তিটির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। এই প্রশ্নটিও কিন্তু আমাদের আগেই দিয়েছিল, আবারও প্রশ্নটি দিয়েছে, সুতরাং এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক মতিনন্দী রচিত কনি নামক উপন্যাস থেকে গৃহীত হয়েছে। উপন্যাসের শুরুতেই বারুণীর আম কুড়ানোর মধ্য দিয়ে আমরা কনির দারিদ্র্যপ্রীত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগেরে দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে খিদ্দা এবার আমরা কি খাবো? কনির এই নিদারুণ আর্তনাদের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কনির জীবনযাত্রার উপাখ্যান। চলো আমরা দেখে নিই আমাদের পরের পেজে উত্তরের বাকি অংশগুলো। কনিদের 7 ভাই বোনের এক বিরাট সংসার, সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা নিত্যসঙ্গী। বাবা যক্ষায় মারা যাওয়ার পর কনির বড় দাদা কমল ছিল সংসারের একমাত্র উপার্জনকারী। তাদের রোজকার দুবেলা খাওয়া কনিদের হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এইটুকুই তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার রসদ। তাদের জীবনযাত্রার মধ্যেও আছে নিদারুণ অভাবের ছাপ।
বস্তির মধ্যে থকথকে নর্মদার পাশে কণিঘর। কণির ঘর লিখবে। সেই ঘরে আছে একটি মাত্র তক্তপোষ, চিটচিটে কয়েকটা বালিশ। আমরা তাদের বাড়িটার বর্ণনা দিচ্ছি। এবার তোমরা পয়েন্টও করতে পারো যে তার দারিদ্রতার বর্ণনা। একটি ঘরেই থাকা, খাওয়া, সংসারের যাবতীয় কাজকর্ম, প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল কণিদের জীবনের পরম সঙ্গী। এই বাধাই কণির দাদা কমলের 17 হওয়ার স্বপ্নকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছিল। কণির বাকি ভাই বোনের জীবনেও এভাবেই নেমে এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। এই অবস্থায় হঠাৎ করে কমলের মৃত্যু হলে কণিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন। তাই ক্ষিতীশ সিংহের কাছে কণির খিদ্দা এবার আমরা কি খাবো উক্তিটির মধ্য দিয়ে চূড়ান্ত হাহাকার, আশ্রয়হীন, খাদ্য সংস্থানহীন এক নিদারুণ দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। গল্পটি এটা গল্প নেই, উপন্যাস। এবারে তোমরা দেখে নাও সাতেরগুলো কি বলেছে। সাতে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। সাতের 1 নম্বরে বলেছে অনুসর্গ হলো এক প্রকার। অনুসর্গ কি? বিশেষ্যপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ অব্যয় পদ। অনুসর্গ হলো অব্যয় পদ। এবারে আমরা দেখব সাতের 2 নাম্বার কি বলেছে। এখানে বিভক্তি কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে, করণকারকে, সম্বন্ধ পদে, কর্তৃকারকে। কোথায় বিভক্তি লুপ্ত হয় না? তো বিভক্তি যেখানে লুপ্ত হয় না সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ক, কর্মকারকে। এবারে আমরা দেখে নেব সাতের 3 নাম্বার প্রশ্নটি। সাতের 3 নাম্বারে বলেছে নির্দেশকের একটি উদাহরণ হলো, যেমন টি, ওইটি, ওইটা, ওইগুলি। আমরা যখন নির্দেশ করে বলি তখন এভাবে বলি। সুতরাং এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ঘ, অর্থাৎ গুলি। সাতের মধ্যে আমাদের 3টি প্রশ্নই দিয়েছিল, আমরা সেই 3টি প্রশ্নের উত্তর করে ফেললাম। এবারে আমরা দেখে নেব 8এর প্রশ্ন। 8এর মধ্যে বলেছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে আমি তোমাদের একবারই দেখিয়ে দিলাম। ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস, পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ, দ্বন্দ্ব সমাস, সন্দাহিক। তোমরা তুলে নিও প্লিজ। এবারে আমরা দেখব 9 নাম্বার। 9 নাম্বারে কি বলেছে কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। আমাদের একটা প্রতিবেদন রচনা করতে হবে কিসের উপর? লর্ডসে শ্বাসরুদ্ধ জয় ভারতীয় ক্রিকেট দলের, এর উপরে আমাদের প্রতিবেদনটা লিখতে হবে। তো আমরা উত্তর লেখার সময় কি করব? এই কথাটাকেই আমরা প্রথমে হেডলাইন হিসেবে দিয়ে দেব, লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। দেখো শ্বাসরুদ্ধ থাকলে তোমরা সেটাই লিখবে, প্রশ্নে যেরকম করে আছে সেরকম করে লিখবে। রুদ্ধশ্বাস থাকলে তোমরা সেটাই লিখবে। এরপরে লিখবে নিজস্ব সংবাদদাতা, 31শে অক্টোবর লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় ক্রিকেট দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাট ও বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জয়প্রীত বুমরা। অর্ধশত রান করে মোহাম্মদ শামি। কালকের খেলা কে কে দেখেছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। এরপরে তোমরা লিখে দেবে রান ভাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অবশেষে ভারত 161 রানে জয়লাভ করে। এবারে আমরা দেখব আমাদের শেষ প্রশ্ন, বঙ্গানুবাদ করো। অর্থাৎ আমাদের এখানে একটা ইংরেজিতে তোমরা বলতে পারো প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেই প্যারাগ্রাফটার আমাদের কি করতে হবে? বাংলা মিনিং লিখতে হবে। হোম ইজ দ্য ফার্স্ট
school where the child learns his first lesson, he sees, hears, and begins to learn at home. It is home that his character. In a good home, honest and healthy men are met. আমাদের এ কটা সেন্টেন্স দিয়েছে, এগুলোর বাংলা মানে আমরা চলো দেখি নেই। এটা আমরা আগেও করেছিলাম কোনো এক পার্টে। কোন পার্টে করেছিলাম, 5 না 6, তোমরা আমাকে একটু মনে করিয়ে দিও। উত্তর, বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। শিশু দেখে, শুনে এবং শিখতে শুরু করে বাড়িতেই। বাড়িতেই শিশুরা তাদের চরিত্রটি তৈরি করে। একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। এটাই ছিল আমাদের বঙ্গানুবাদ। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। পরের ভিডিওগুলি মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এটা আমি তোমাদের প্রত্যেক নতুন যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, আর আগেই করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও পর্যন্ত কেউ লাইক না করে থাকো, প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। এতটুকুই তোমাদের কাছে আমার আবদার। আশা করি তোমরা প্রত্যেকেই লাইক করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আর পরের ভিডিওর জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো আজকে সবার কাছেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করি। তাহলে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থেকো।